দিল্লি শহরের সেই সংকীর্ণ গলিগুলোতে যেখানে ভোরের প্রথম আলো পৌঁছতেও দেরি হয়ে যেত, সেখানে একটি ছোট্ট কুঁড়েঘরে এক ছেলের স্বপ্ন রোজ রাতে চোখ মেলত। সেই ছেলের নাম ছিল বিকাশ। বিকাশ কুমারের বয়স প্রায় ১৭ বছর। মাঝারি গড়ন আর গায়ের রং এতটাই শাওলা ছিল যে মনে হতো যেন কালো মাটি নিজেই নিজের রং তাকে দিয়ে দিয়েছে। কিন্তু সেই শাওলা মুখের চোখ দুটো ছিল ভারী চমৎকার। তাতে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল, এমন এক চমক যা দারিদ্র্যের ধুলোবালিও নিভিয়ে দিতে পারত না। দিল্লির সেই মহল্লায় যেখানে বিকাশ থাকত, সেখানে প্রতিটি বাড়ির নিজস্ব এক একটি গল্প ছিল। কোনো বাড়ি ভাড়ার বোঝায় চেপেছিল, কোনো বাড়ি অসুখের সাথে লড়াই করছিল, আবার কোনো বাড়ি দুবেলা দুমুঠো অন্নের জন্য যুদ্ধছিল। বিকাশের বাড়িও ছিল ঠিক তেমনই একটি ছোট এক কুঁড়ে ঘর, যার দেওয়ালগুলো ছিল পুরনো আর বর্ষায় ছাদ থেকে জল টপকাত। কিন্তু সেই কুঁড়ে ঘরে থাকা মানুষগুলোর মন ছিল অনেক বড়, আর তাদের সাহস ছিল তার থেকেও বেশি। বাড়িতে ছিল তার মা শকুন্তলা। শকুন্তলা দেবী এক সাধারণ মহিলা ছিলেন, কিন্তু তার সাহস ছিল অসাধারণ। তিনি রোজ ভোর ৪টায় উঠতেন এবং পড়শির ৩-৪টি বাড়িতে গিয়ে বাসন মাজতেন, কাপড় কাচতেন, যা কিছু জুটত তা দিয়েই বাড়ির উনুন জ্বলত। তার হাত সব সময় খসখসে থাকত, কিন্তু যখন তিনি বিকাশের মাথায় হাত বুলিয়ে দিতেন, তখন বিকাশের মনে হতো ওটাই পৃথিবীর সবথেকে নরম স্পর্শ। শকুন্তলা নিজের ছেলের চোখের কোণে স্বপ্ন দেখতেন, আর মনে মনে রোজ ভগবানের কাছে চাইতেন যেন তাদের বিকাশ একদিন বড় মানুষ হয়। বাড়িতে ছিল তার ছোট বোন চন্দা। চন্দা তখন অষ্টম শ্রেণীতে পড়ত। সে তার ভাই বিকাশকে নিজের হিরো মনে করত। যখনই স্কুলে কেউ তাকে জিজ্ঞেস করত যে তার ভাই বড় হয়ে কি করবে, সে সগর্বে বলতো, আমার ভাই অনেক বড় ব্যবসায়ী হবে, একদিন পুরো দিল্লি তার নাম জানবে। লোকে হাসত, কিন্তু চন্দার তাতে কিছু আসত যেত না। তার নিজের ভাইয়ের ওপর অগাধ বিশ্বাস ছিল। আর ছিলেন তার বাবা রঘুনাথ। রঘুনাথ প্রসাদ ছিলেন এক পরিশ্রমী মানুষ। যৌবনে তিনিও স্বপ্ন দেখেছিলেন, কিন্তু দারিদ্র্য সেই স্বপ্নগুলোকে খুব তাড়াতাড়িই ভেঙে দিয়েছিল। এখন তিনি প্রতিদিন সকালে নিজের পুরনো সাইকেলে সবজির ঝুড়ি চাপিয়ে বেরিয়ে পড়তেন। গরম হোক বা শীত কিংবা বর্ষা, রঘুনাথ রোজ সবজি বিক্রি করতে বেরোতেন। সন্ধেবেলায় যখন তিনি ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন, তার চোখে ক্লান্তি থাকলেও এক শান্ত তৃপ্তি থাকত যে আজকের দিনটা পার হয়ে গেল। তিনি নিজের ছেলে বিকাশকে দেখতেন আর বলতেন, বেটা, আমরা তো এইটুকুই করতে পারলাম, তুই অন্তত আরও এগিয়ে যা, তুই সেখানে পৌঁছা যেখানে আমরা পৌঁছতে পারিনি। দিল্লির সরকারি স্কুল নম্বর ৪-এ বিকাশের এক আলাদা পরিচিতি ছিল। পড়াশোনায় সে এতটাই তুখর ছিল যে সমস্ত শিক্ষক তাকে চোখের মণি জ্ঞান করতেন। গণিতের যে অঙ্কগুলো বাকি ছাত্রদের বুঝতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত, বিকাশ সেগুলো মিনিটেই সমাধান করে দিত। বিজ্ঞানে তার জ্ঞান এতটাই গভীর ছিল যে মাঝে মধ্যে সে শিক্ষকদের এমন সব প্রশ্ন করত যার উত্তর দিতে গিয়ে তাদেরও ভাবতে হতো। হিন্দিতে তার লেখা প্রবন্ধগুলো এতই সুন্দর হতো যে শিক্ষক ক্লাসে উদাহরণ হিসেবে সেগুলো পড়ে শোনাতেন। হিন্দির শিক্ষক মাস্টার দ্বারকা প্রসাদ বিকাশকে খুব স্নেহ করতেন। তিনি প্রায়ই বলতেন, এই ছেলেটির মধ্যে বিশেষ কিছু আছে, এ একদিন অনেক বড় হবে। গণিতের রামনিবাস স্যারও বলতেন যে বিকাশের মাথা কম্পিউটারের মতো দ্রুত চলে। সমস্ত শিক্ষক তাকে খুব ভালোবেসে পড়াতেন এবং এগিয়ে যাওয়ার জন্য সব সময় উৎসাহিত করতেন। কিন্তু স্কুলেও সবকিছু ভালো ছিল না। কিছু ছেলে ছিল যারা বিকাশকে শান্তিতে থাকতে দিত না। তাদের দলনেতা ছিল মন্টি। মন্টির আসল নাম ছিল মনোজ, কিন্তু সবাই তাকে মন্টি বলেই ডাকত। তার বাবা কোনো এক সরকারি দপ্তরে কেরানি ছিলেন এবং ঘরে বেশ কাঁচা পয়সা ছিল। এই পয়সার অহংকারেই মন্টি স্কুলে দাদাগিরি করত। যখনই বিকাশ স্কুলে আসত, মন্টি আর তার সাঙ্গপাঙ্গরা চিৎকার করত, ওই দেখ, কালো ভূত এলো। কেউ বলতো, অন্ধকারে একে দেখা যাবে কি করে, একে তো টর্চ জেলে খুঁজতে হবে। আবার কেউ বলতো, ওর পাশে বসিস না, গায়ে কালো রং লেগে যাবে। আর পুরো ক্লাস হো হো করে হেসে উঠত। কিছু বাচ্চা ভয়ের চোটে হাসত, আবার কিছু বাচ্চা সত্যিই মজা পেত। বিকাশ তখন দাঁতে দাঁত চেপে থাকত, তার মুঠো শক্ত হয়ে যেত, মনের মধ্যে এক তীব্র আগুন জ্বলত। কিন্তু সে জানত, যদি এই আগুন সে মুখ দিয়ে বের করে তবে সে নিজেই পুড়ে যাবে। তাই সে চুপ থাকত আর মনে মনে বলতো, ঠিক আছে, আজ হেসে নাও, একদিন তোমরাই আমার কথা ভেবে নিজেরা লজ্জিত হবে। একদিন হিন্দির মাস্টারমশাই দ্বারকা প্রসাদ ক্লাসে একটি প্রবন্ধ লিখতে দিলেন। বিষয় ছিল
আমার স্বপ্ন। বাকিরা কেউ লিখল ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা পুলিশ। কিন্তু বিকাশ যা লিখল তা ছিল সবার থেকে আলাদা। বিকাশ লিখেছিল, আমার স্বপ্ন হল আমি এমন এক ব্যবসায়ী হব যে গরিব মানুষদের কর্মসংস্থান দেবে। আমার ঘরে দারিদ্র্য আছে ঠিকই, কিন্তু আমার মনে কোনো হার নেই। আমার গায়ের রং সাওলা হতে পারে, কিন্তু আমার স্বপ্নগুলো সোনালি। কিছু মানুষ আমাকে আমার গায়ের রং দিয়ে চেনে, কিন্তু একদিন এই পৃথিবী আমাকে আমার কাজ দিয়ে চিনবে। দারিদ্র্য কোনো অভিশাপ নয়, এটি একটি পরীক্ষা, আর আমি এই পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হব। মাস্টার দ্বারকাপ্রসাদ যখন এই প্রবন্ধটি পড়লেন, তার চোখ ভিজে এলো। তিনি সেই প্রবন্ধ পুরো ক্লাসের সামনে দাঁড়িয়ে পড়ে শোনালেন। সেদিন মন্টি কিছু বলল না। সম্ভবত প্রথমবার তার মনে হল যে এই ছেলেটি যতটা সহজ সরল, আসলে ঠিক ততটা সহজ নয়। সেদিন সন্ধেবেলায় বিকাশ যখন বাড়ি ফিরল, মনটা হালকা ছিল। মা ডাল আর ভাত রান্না করেছিলেন, বোন চন্দা নিজের হোমওয়ার্ক করছিল, আর বাবা রঘুনাথ কিছুক্ষণের মধ্যেই ফিরবেন। এটি তাদের পরিবারের একটি সাধারণ সন্ধে ছিল, ছোটখাটো আনন্দ আর খুশির মুহূর্ত। বিকাশ নিজের বইপত্র বের করে পড়তে বসল। বাইরে থেকে গলির আওয়াজ আসছিল, কোথাও কোনো শিশুর কান্না, কোথাও পড়শির রেডিওর শব্দ, আবার কোথাও সবজিওয়ালার হাঁক ডাক। বিকাশ এই সমস্ত আওয়াজের মাঝেই পড়াশোনা করত আর বড় হওয়ার স্বপ্ন দেখত। হঠাৎ বাইরে থেকে এক তীক্ষ্ণ আর্তনাদ শোনা গেল। বিকাশ বই রেখে কান পাতল। তারপর আরও একটি চিৎকার শোনা গেল। এরপর মানুষের দৌড়োদৌড়ির শব্দ এলো। আরে ভাগো ভাগো, অ্যাক্সিডেন্ট হয়েছে! বিকাশের বুকটা থক করে উঠল। সে দরজা খুলে বাইরে ছুটে গেল। গলির ওই প্রান্তে ভিড় জমেছিল। মানুষজন এদিক ওদিক ছুটছিল, কেউ চিৎকার করছিল, গাড়ি ধাক্কা মেরেছে, গাড়ি ধাক্কা মেরেছে! বিকাশ ভিড় ঠেলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করল, আর যখন সে দেখল, তার পা সেখানেই থমকে গেল। মাটিতে একটি সাইকেল পড়েছিল, ভাঙা আর দুমড়ে মুচড়ে যাওয়া। সেই সাইকেলের পাশে সবজি ছড়িয়ে ছিটিয়েছিল, টমেটো, আলু, পেঁয়াজ সব পিষে গিয়ে ধুলোয় মিশে গেছে। আর সেই সাইকেলের পাশে তার বাবা রঘুনাথ মাটিতে পড়েছিলেন। পিতাজি! বিকাশের গলার আওয়াজ গলার কাছেই আটকে গেল। সে দৌড়ে বাবার কাছে পৌঁছল। রঘুনাথের কপাল থেকে রক্ত বইছিল, তার একটি পা এক অদ্ভুত কোণে বেঁকে গিয়েছিল। শ্বাস পড়ছিল ঠিকই, কিন্তু খুব ধীর গতিতে। কেউ একজন জানালো যে একটি দ্রুতগতির গাড়ি এসে সাইকেলটিকে সরাসরি উড়িয়ে দিয়েছে। গাড়িওয়ালা না থেমেই পালিয়ে গেছে। রঘুনাথ চোখ খোলার চেষ্টা করলেন। তিনি বিকাশকে দেখলেন আর ধীরে করে তার হাতটা ধরলেন। তার ঠোঁট নড়ে উঠল। বিকাশ, মাকে মাকে বলিস না। তার গলার স্বর খুব দুর্বল ছিল। বিকাশের চোখ দিয়ে জল বইছিল, কিন্তু সে এখন কাঁদতে পারত না। তাকে এখন শক্ত থাকতে হবে। সে পড়শিকে বলল মাকে খবর দিতে, আর নিজে একটি অটো থামিয়ে বাবাকে হাসপাতালে নিয়ে গেল। সেদিন রাতে দিল্লির সরকারি হাসপাতালের সেই শক্ত বেঞ্চে বসে বিকাশ জীবনের সবথেকে তেতো সত্যটি অনুভব করল। ডাক্তার জানালেন যে রঘুনাথের পায়ে ৩ জায়গায় ফ্র্যাকচার হয়েছে, কোমরেও গভীর চোট লেগেছে, অন্তত ৬ মাস বিছানায় শুয়ে থাকতে হবে, আর চিকিৎসার খরচ ছিল প্রচুর। এতটাই বেশি যে তাদের বাড়ির সমস্ত সঞ্চয়ও কম পড়ে যাচ্ছিল। শকুন্তলা কাঁদছিলেন, চন্দা তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদছিল, আর বিকাশ একা এক কোণে বসে ছাদের দিকে তাকিয়েছিল। সেই রাতে তার মনের ভেতর অনেক কথা চলছিল। পড়াশোনা, স্বপ্ন, মাস্টারমশায়ের কথা, মন্টির মশকরা, মায়ের খসখসে হাত, বোনের ভরসা আর বাবার দুর্বল গলার আওয়াজ। সবকিছু একসাথে তার মনে ঘুরপাক খাচ্ছিল। আর তারপর সে এক কঠিন সিদ্ধান্ত নিল। বুকে পাথর চাপা দিয়ে সে সেই সিদ্ধান্তটি নিল। সে মনে মনে বলল, আগে ঘর বাঁচাতে হবে, স্বপ্ন পরে দেখব। পরের দিন যখন মাস্টার দ্বারকাপ্রসাদ খবর পেলেন যে বিকাশ স্কুলে আসেনি এবং সে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, তখন তিনি নিজেই তার কোণে ঘরে এলেন। তিনি দরজা কড়া নাড়লেন। বিকাশ দরজা খুলল। মাস্টারমশাই তার মুখ দেখলেন। চোখ দুটো ফোলা, মুখে ক্লান্তি, কিন্তু তার চোখের চাউনিতে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। মাস্টারমশাই ভেতরে এসে বসলেন। তিনি বিকাশকে বললেন, বেটা, আমি সব জানতে পেরেছি, কিন্তু তুই পড়াশোনা ছাড়িস না, কোনো না কোনো রাস্তা অবশ্যই বেরোবে, আমি তোকে সাহায্য করব। বিকাশ শান্ত গলায় উত্তর দিল, মাস্টারমশাই, আপনি আমাকে খুব ভালোবাসেন, তা আমি ভালো করেই জানি, কিন্তু ঘরে মা আছে, বোন আছে, আর এখন বাবাও বিছানায়। ওষুধ চাই, খাবার চাই, বই এখন রুটি দিতে পারবে না, আমাকে কাজ করতেই হবে।
মাস্টার দ্বারকা প্রসাদের চোখ ভিজে এলো। তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর ওঠার সময় বিকাশের কাঁধে হাত রেখে বললেন, বেটা, যাই করিস না কেন নিজেকে কখনো ভুলে যাস না। তোর ভেতর যা আছে তা বাইরের দুনিয়ার কোনো শক্তি কেড়ে নিতে পারবে না। একদিন তুই নিশ্চয়ই ফিরে আসবি। বিকাশ তার পা ছুল। মাস্টার মশাই চলে গেলেন। বিকাশ ফিরে তাকিয়ে নিজের বইগুলো দেখল। এক মুহূর্তের জন্য তার মনটা ভারী হয়ে গেল। তারপর সে বইগুলো একটি কাপড়ে বেঁধে সিন্ধুকে রেখে দিল, যেন খুব কাছের কোনো মানুষকে বিদায় জানাচ্ছে। এরপর সে কাজ খুঁজতে শুরু করল। 2 সপ্তাহ ধরে সে রোজ সকালে বেরোত, দোকানে দোকানে জিজ্ঞেস করত, অফিসে অফিসে যেত, কিন্তু কোথাও ঠিকমতো কাজ জুটছিল না। কেউ বলতো বয়স কম, আবার কেউ বলতো অভিজ্ঞতা নেই। কিন্তু বিকাশ হার মানল না। একদিন পাড়ার সুরেশ ভাই জানালেন যে দিল্লির দ্বারকা এলাকার এক বড় বাংলোতে চাকর প্রয়োজন। বাংলোর মালিক দিল্লির বড় ব্যবসায়ীদের একজন। কাজ পরিশ্রমের, কিন্তু মাইনে ভালোই মিলবে। পরের দিন বিকাশ খুব ভোরে উঠল। মা তাকে রুটি দিলেন, চন্দা তার কপালে তিলক পরিয়ে দিল, আর বলল, দাদা, তুমি নিশ্চয়ই সফল হয়ে ফিরবে। বাবা দুর্বল গলায় বললেন, যা বেটা, ভগবান তোর সহায় হন। বিকাশ সেই বাংলোর সামনে গিয়ে পৌঁছাল। বাংলোর নাম ছিল বর্মা নিবাস। লোহার বড় কালো গেট ছিল, ভেতরে সবুজ বাগান, বড় বড় গাড়ি দাঁড়িয়েছিল, আর মার্বেলের চকচকে সিঁড়ি। এই দুনিয়া বিকাশের দুনিয়া থেকে একদম আলাদা ছিল। এখানে এক সম্পূর্ণ অন্যরকম জীবনযাপন করা হতো। বিকাশ গেটের ঘণ্টি বাজাল। দারোয়ান দরজা খুলে তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। বিকাশ বলল, ভাইয়া, এখানে চাকরের দরকার আছে, সুরেশ ভাই পাঠিয়েছেন। দারোয়ান বলল, তুমি এই গেটেই দাঁড়াও। সে ভেতরে গিয়ে খবর দিল। কিছুক্ষণ পর বিকাশকে ভেতরে ডাকা হলো। বিকাশ বাড়ির ভেতরে ঢুকল। বড় দরজা, বিরাট হলঘর, ছাদে ঝাড় লণ্ঠন ঝুলছিল। এসব সে আগে কখনো দেখেনি। সে একপাশে গিয়ে দাঁড়াল। তখনই ওপর থেকে এক আওয়াজ এলো, কে? বিকাশ ওপরের দিকে তাকাল। বারান্দায় একটি মেয়ে দাঁড়িয়েছিল, ফর্সা, লম্বা আর দামি পোশাকে। সে বিকাশকে দেখল। তার দৃষ্টিতে এক মুহূর্তের জন্য কিছু একটা ছিল, এমন এক নজর যা কিছু না বলেও অনেক কিছু বলে দেয়। যে নজর ওপর থেকে নিচের দিকে তাকায়। সে ছিল রিয়া বর্মা, শ্রীকান্ত বর্মার একমাত্র মেয়ে। রিয়া এক পলক দেখল, আর তারপর মুখ ঘুরিয়ে ভেতরে চলে গেল, যেন বিকাশ কোনো মানুষ নয়, বরং দরজায় পড়ে থাকা কোনো অপ্রয়োজনীয় জিনিস। বিকাশ সেই নজর অনুভব করল। সে কিন্তু নিজের চোখ নামিয়ে নিল না। সে সরাসরি সেই বারান্দার দিকেই তাকাল, যেখান থেকে রিয়া ভেতরে চলে গিয়েছিল, এবং মনে মনে বলল, আজ তুমি আমাকে নিচু নজরে দেখেছ, তা ঠিক আছে, কিন্তু একদিন আসবে যখন তুমি আমাকে সমানভাবে দেখবে, আর সেদিন আমার কিছু বলার প্রয়োজন হবে না, আমার কাজই কথা বলবে। বিকাশ কুমার সেই বাংলোর দরজা পার করল, নিজের স্বপ্নগুলোকে বুকে চেপে রেখে, নিজের আত্মসম্মানকে 2 হাতে জাপটে ধরে, আর চোখে এক এমন স্ফুলিঙ্গ নিয়ে যা তখনও নেভেনি এবং ভবিষ্যতেও নেভার সম্ভাবনা ছিল না। ম্যানেজার তাকে বললেন, ঠিক আছে, যাও, কাল সকাল থেকে কাজে চলে এসো। পরের দিন সকালে বিকাশ তাড়াতাড়ি উঠল। মা শকুন্তলা তার জন্য রুটি বানিয়েছিলেন। বিকাশ রুটি খেল। বাবার ঘরে গিয়ে তার পা ছুল। রঘুনাথ বিছানায় শুয়েছিলেন, তার পায়ে ব্যান্ডেজ বাঁধা ছিল, আর মুখে যন্ত্রণার ছাপ ছিল। কিন্তু যখন তিনি বিকাশকে দেখলেন, তার চোখে এক হালকা চমক এলো। তিনি ছেলের হাত ধরলেন আর বললেন, বেটা, সততার সাথে কাজ করিস, যেখানেই যাস নিজের নাম উজ্জ্বল করিস। বিকাশ হ্যাঁ বলে মাথা নাড়ল। গলার কাছে কিছু একটা দলা পাকিয়ে আসছিল, কিন্তু সে হাসার চেষ্টা করল। চন্দা দরজায় দাঁড়িয়েছিল, সে দাদাকে যেতে দেখল আর ধীরে করে হাত নাড়ল। মা দরজায় দাঁড়িয়ে তাকে অনেক দূর পর্যন্ত যেতে দেখলেন, আর মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকলেন। বিকাশ যখন বর্মা নিবাসের সামনে পৌঁছাল, তখন সকালের রোদ বেশ হালকা ছিল। গেট খুলল আর দারোয়ান তাকে ভেতরে যেতে দিল। এক প্রৌঢ়া মহিলা তার কাছে এলেন, যিনি ছিলেন বাড়ির প্রধান পরিচারিকা। তার নাম ছিল কমলাবাই। কমলাবাই গত 20 বছর ধরে বর্মা পরিবারে কাজ করছিলেন। তিনি বিকাশকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, আর তারপর বললেন, তাহলে তুই সেই নতুন ছেলেটা? শোন, এখানকার কাজ খুব সোজাসাপটা। যা বলা হবে তা কর, যা বলা হবে না তাতে নাক গলাবি না। আর সবথেকে জরুরি কথা, বড় সাহেব আর বিটিয়া রানীর থেকে দূরে থাকবি। বিকাশ চুপচাপ মাথা নাড়ল। কমলাবাই তাকে পুরো বাংলোটা ঘুরিয়ে দেখালেন।
নিচে বড় হলঘর, লম্বা এক রান্নাঘর আর একটি বড় বাইরের ঘর যেখানে সাহেব তার অতিথিদের সাথে দেখা করেন। ওপরে অনেকগুলো ঘর ছিল যেখানে সাহেব আর বিটিয়া থাকতেন। বাইরে বাগান ছিল যেখানে সকালে মালিক কাজ করতেন। বিকাশকে জানানো হলো যে তার কাজ হবে রোজ সকালে পুরো বাংলো পরিষ্কার করা, অতিথিদের জন্য চা জলখাবার আনা আর সাহেবের কথা মতো বাজারে যাওয়া। কাজ শুরু হল। বিকাশ প্রথম দিন থেকেই পুরো মন দিয়ে কাজ করতে লাগল। সে বাংলোর প্রতিটি কোণা পরিষ্কার করল, হলঘরের চকচকে মেঝে আরও বেশি ঝকঝকে করে তুলল, রান্নাঘরে কমলাবাইকে সাহায্য করল, অতিথিদের জন্য চায়ের ট্রে সঠিক পদ্ধতিতে সাজালো। কমলাবাই দেখলেন আর মনে মনে ভাবলেন যে ছেলেটা কাজের। দুপুর হলে বিকাশ কিছুক্ষণ বাইরের বাগানে বসেছিল। তখনই ওপর থেকে রিয়া বর্মা নিচে নেমে এলো। সে বিকাশকে দেখল আর ভ্রু কুঁচকে বলল, আরে তুই এখানে বসে কি করছিস? চাকরদের বসার জায়গা আলাদা, এখানে আমার বসার জায়গা। বিকাশ চুপচাপ উঠে একপাশে চলে গেল। সে কোনো উত্তর দিল না। রিয়া তাকে যেতে দেখল আর নাক সিটকে বলল, এত কালো ছিলে কোথা থেকে ধরে আনলে কমলাবাই? কমলাবাই সেখান দিয়েই যাচ্ছিলেন। তিনি এটা শুনলেন কিন্তু চুপ থাকলেন। বিকাশও শুনল। তার কানে শব্দগুলো প্রতিধ্বনিত হল। মনে কষ্ট হল, কিন্তু সে ওপরের দিকে তাকাল না, শুধু চুপচাপ ভেতরে চলে গেল। সেদিন রাতে বিকাশ যখন নিজের কুঁড়ে ঘরে ফিরল তখন সে খুব ক্লান্ত ছিল। মা খাবার বেড়ে দিলেন। চন্দা জিজ্ঞেস করল, দাদা প্রথম দিন কেমন কাটল? বিকাশ বলল, ঠিকঠাক, ব্যাস ওইটুকুই। সে মাকে রিয়ার কথাগুলো বলল না। সে চাইত না মায়ের কষ্ট হোক। দিন কাটতে লাগল। বিকাশ রোজ সকালে বাংলোতে আসত আর রাতে বাড়ি ফিরত। তার কাজ দিন দিন আরও ভালো হতে থাকল। কমলাবাই তার ওপর খুশি ছিলেন। বাংলোর অন্য চাকরদের সাথেও তার বেশ ভাব হয়ে গিয়েছিল। কিন্তু রিয়া প্রতিদিন কোনো না কোনো এমন কথা বলে দিত যা বিকাশের মনে বিঁধে যেত। মাঝে মধ্যেই সে বলতো, এই চাটা ঠান্ডা, কি এক একটা কাজও কি ঠিকমতো করতে পারিস না? কখনো বলতো, একে দেখলেই মন খারাপ হয়ে যায়। আবার কখনো নিজের বান্ধবীদের সামনে বলতো, দেখ তো আমাদের নতুন চাকরটা, এর গায়ের রংটা একবার দেখ। আর তার বান্ধবীরা হো হো করে হেসে উঠত। বিকাশ প্রতিবার চুপ থাকত। সে জানত এখানে পাল্টা জবাব দেওয়া তার পক্ষে বিপদের কারণ হতে পারে। ঘরে অসুস্থ বাবা, মা আর বোন আছে। চাকরি যাওয়া মানে ঘরের উনুন নিভে যাওয়া। তাই সে প্রতিটা অপমানের বিষ দিলে নিজের কাজ করে যেত। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা তার জীবনে সবকিছু বদলে দিল। সেদিন শ্রীকান্ত বর্মা নিজের অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছিলেন। শ্রীকান্ত বর্মা ৫০ বছর বয়সের এক গম্ভীর মানুষ ছিলেন। লম্বা গড়ন, সাদা চুল আর চোখে চশমা থাকত। তিনি খুব কম কথা বলতেন, কিন্তু যখন বলতেন খুব ভেবে চিনতে বলতেন। তার কোম্পানি দিল্লির এক বড় নির্মাণ সংস্থা ছিল, যা গত কয়েক বছর ধরে বেশ ভালো ব্যবসা করছিল। শ্রীকান্ত বর্মা নিজের ঘরে গিয়ে কিছু ফাইল দেখতে লাগলেন। বিকাশ তার জন্য চা নিয়ে গেল। সে দরজায় কড়া নেড়ে ভেতরে ঢুকল, চায়ের ট্রে টেবিলে রাখল আর চলে যাচ্ছিল। তখনই শ্রীকান্ত বর্মা মুখ না তুলেই জিজ্ঞেস করলেন, নতুন এসেছ? বিকাশ থামল। জি সাহেব, ১৫ দিন হল। নাম কি? বিকাশ, বিকাশ কুমার। শ্রীকান্ত বর্মা একবার চোখ তুলে দেখলেন আর তারপর আবার ফাইলে মন দিলেন। বিকাশ চলে যাচ্ছিল। দাঁড়াও। বিকাশ আবার থামল। শ্রীকান্ত বর্মা একটি ফাইলের দিকে ইশারা করে বললেন, দেখো তো, ওই কাগজটা পড়ে গেছে, ওটা তুলে দাও তো। বিকাশ নিচু হয়ে কাগজটি তুলল। তোলার সময় তার নজর সেই কাগজটির ওপর পড়ল। সেটি ছিল তাদের কোম্পানির একটি বড় প্রজেক্টের খরচের হিসেব। কাগজটিতে হিসাব ছিল। বিকাশ এক পলকের জন্য সেটি দেখল এবং কাগজটি সাহেবকে দিয়ে দিল। কিন্তু সেই এক পলকেই বিকাশ অনেক কিছু দেখে ফেলেছিল। সেই হিসাবে একটি বড় ভুল ছিল, এমন এক ভুল যা ভবিষ্যতে কোম্পানির অনেক বড় ক্ষতি করতে পারত। বিকাশ দরজা পর্যন্ত গেল, তারপর থমকে দাঁড়াল। মনে মনে ভাবল, বলবো কি বলবো না। মনের এক কোণ থেকে আওয়াজ এলো, চুপ থাকো, এটা তোমার কাজ নয়। অন্য এক আওয়াজ বলল, যদি তুমি জেনেও চুপ থাকো তবে সেটা হবে বেইমানি। বিকাশ ঘুরে দাঁড়াল। সাহেব মাফ করবেন, একটা কথা বলার ছিল। শ্রীকান্ত বর্মা চশমার উপর দিয়ে তাকালেন। বলো, কি ব্যাপার? বিকাশ বলল, যে কাগজটি আমি তুললাম তাতে তৃতীয় কলামের হিসাব ভুল আছে। যদি ওই প্রজেক্টে লোহার দাম গত মাসের দর অনুযায়ী ধরা হয়ে থাকে তবে এই হিসাব অন্তত ১২ লক্ষ টাকা কম দেখাচ্ছে।
এখন বাজারে লোহার দাম বেড়েছে। ঘরের ভেতর এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। শ্রীকান্ত বর্মা কাগজটি তুললেন, মন দিয়ে দেখলেন, তারপর নিজের কম্পিউটারে কিছু একটা দেখলেন এবং তার মুখের ভাব বদলে গেল। বিকাশ ঠিক ছিল। শ্রীকান্ত বর্মা বিকাশকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, তারপর জিজ্ঞেস করলেন, তুমি এটা দেখলে কি করে? বিকাশ উত্তর দিল, সাহেব, পড়াশোনায় আমার অঙ্ক খুব ভালো ছিল, আর লোহার দাম রোজ খবরের কাগজে আসে, আমি সেটা পড়ি। শ্রীকান্ত বর্মা কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আচ্ছা ঠিক আছে, যাও। বিকাশ বাইরে বেরিয়ে গেল, কিন্তু বিষয়টা এখানেই থেমে থাকল না। শ্রীকান্ত বর্মা নিজের অ্যাকাউন্টেন্টকে ডাকলেন এবং হিসাব পুনরায় করালেন। সত্যিই 12 লক্ষ টাকার তফাৎ বেরোল। তিনি তৎক্ষণাৎ ওই প্রজেক্টের ফাইল আটকে দিলেন। যদি এই ভুল ধরা না পড়ত, তবে কোম্পানির বড় লোকসান হতো। সেদিন সন্ধেবেলায় রিয়া বর্মা জানতে পারল যে চাকর বিকাশ তার বাবাকে একটি বড় ভুলের কথা জানিয়েছে। রিয়ার মুখে প্রথমে বিস্ময় এলো, তারপর হিংসা এবং শেষে রাগ। রাতে যখন শ্রীকান্ত বর্মা রিয়াকে বললেন যে নতুন ছেলেটা খুব বুদ্ধিমান, তখন রিয়া নাক সিঁটকে বলল, পাপা, ও একজন চাকর, ওর কাজ হলো কাজ করা, আমাদের ব্যবসায় নাক গলানো নয়। কালও আপনার চেয়ারে বসার চেষ্টা করবে। শ্রীকান্ত বর্মা মেয়ের দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। তবে মনে মনে তিনি বিকাশকে এক আলাদা নজরে দেখতে শুরু করেছিলেন। কিছুদিন পর বাংলোতে একটি বড় পার্টির আয়োজন করা হলো। শ্রীকান্ত বর্মার ব্যবসায়িক বন্ধু এবং তাদের পরিবারের সদস্যরা আসার কথা ছিল। পুরো বাংলো সাজানো হলো। কমলাবাই সব চাকরদের তাদের কাজ বুঝিয়ে দিলেন। বিকাশের দায়িত্ব ছিল অতিথিদের জল এবং ঠান্ডা পানীয় পরিবেশন করা। পার্টি শুরু হলো। বড় বড় মানুষেরা এলেন, দামি পোশাক, দামি গাড়ি আর তাদের বড় বড় কথা। বিকাশ ট্রে হাতে এক অতিথির থেকে অন্য অতিথির কাছে যেতে লাগল। সে পুরোপুরি নিজের কাজে মগ্ন ছিল। তখনই এক অতিথি তার কাছে একটি বিশেষ পানীয় চাইলেন, যা রান্নাঘরে ছিল। বিকাশ রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরে তখন বেশ ভিড় ছিল। কমলাবাই অন্য কাজে ব্যস্ত ছিলেন। পানীয়টি খুঁজে পেতে বিকাশের কয়েক মিনিট বেশি সময় লেগে গেল। যখন সে হলঘরে ফিরে এলো, রিয়া বর্মা তার দিকে তাকিয়েছিল। তার চোখ রাগে লাল হয়েছিল। রিয়া বলল, এতক্ষণ কোথায় ছিলি? অতিথিরা জল চাইছিলেন আর তুই গায়েব ছিলি। বিকাশ বলল, ম্যাডামজি, একজন অতিথি একটা বিশেষ পানীয় চেয়েছিলেন, সেটা রান্নাঘর থেকে আনতে গিয়েছিলাম। রিয়া চেঁচিয়ে উঠল, চুপ কর, আর বাহানা দিস না। আর তারপর যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। রিয়া সবার সামনে নিজের হাত তুলল এবং বিকাশের গালে এক সপাটে চড় মারল। পুরো হলঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। অতিথিরা থমকে গেলেন, কথাবার্তা বন্ধ হয়ে গেল। সবার নজর বিকাশের উপর ছিল। বিকাশের গাল জ্বলছিল, কিন্তু তার থেকে বেশি জ্বলছিল তার মন। এত মানুষের সামনে এই অপমান। সে তো একজন মানুষ, তারও তো সম্মান আছে। তার বাবা শিখিয়েছিলেন যে কাজ যত ছোটই হোক, মানুষের মর্যাদা ছোট হয় না। তার চোখ ভিজে এলো, কিন্তু সে নিজেকে কাঁদতে দিল না। সে ট্রেটি টেবিলের উপর রাখল, একবার রিয়ার দিকে তাকালো, তারপর হলঘরে দাঁড়িয়ে থাকা সবার দিকে তাকিয়ে একটি শব্দও না বলে বাংলো থেকে বেরিয়ে গেল। সেদিন রাতে বিকাশ অনেকক্ষণ নিজের কোণেঘরের বাইরে একা বসেছিল। আকাশে তারা ছিল, দিল্লির রাতের হাওয়া ছিল ঠান্ডা। তার মনে অনেক কিছু চলছিল। রাগ ছিল, কষ্ট ছিল, এবং এক গভীর প্রশ্ন ছিল যে আর কতদিন সহ্য করতে হবে। মা শকুন্তলা বাইরে এলেন। তিনি ছেলের মুখ দেখলেন, কিছু না জিজ্ঞেস করেই তার পাশে বসলেন এবং তার মাথায় হাত রাখলেন। বিকাশের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল। সে মাকে সবকিছু জানাল, রিয়ার অপমান, সবার সামনে চড় মারা, সেই জ্বলন্ত দৃষ্টি। শকুন্তলা শুনলেন, চুপ থাকলেন। তারপর বললেন, বেটা, যারা অন্যদের ছোট দেখায়, একদিন জীবন তাদের নিজেদেরই নিচু করে দেখাবে। তুই তোর কাজ কর, ভগবান সবকিছু দেখছেন। বিকাশ মায়ের কথা শুনল। রাতে স্থির করল যে কাল সে আর কাজে যাবে না, সে চাকরি ছেড়ে দেবে, এবং পরের দিন সকালে সে তাই করল। চাকরি ছাড়ার পরের দিনগুলো খুব কঠিন হয়ে গিয়েছিল। বিকাশ আবার কাজ খুঁজতে লাগল। ঘরে টাকা কমে আসছিল। বাবার ওষুধ যেন বন্ধ না হয়, তাই মা নিজের গলার একটি পুরনো গয়না বিক্রি করে দিলেন। এটি দেখে বিকাশের মন ভেঙে গেল। সে ছোটখাটো কাজ করতে লাগল। কখনো কোনো দোকানে মাল পৌঁছে দিত, কখনো কারো বাড়িতে রং করত, কখনো বা সবজি বিক্রি করত। যা কাজ পেত তাই করত, কিন্তু প্রতি রাতে শোয়ার আগে সে নিজের বইপত্র বের করে অল্প হলেও অবশ্যই পড়ত। সেই স্বপ্ন এখনও বেঁচে ছিল। বর্মা নিবাসে সেই দিনগুলোতে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। সেই নিস্তব্ধতা যা কোনো বড় ঝড়ের আগে আসে।
শ্রীকান্ত বর্মা সকাল থেকে রাত পর্যন্ত ফোনে ব্যস্ত থাকতেন। তার মুখে দুশ্চিন্তার গভীর ছাপ ছিল। রাতে খেতে আসতেন না। কমলাবাই জানাতেন যে সাহেব রাতেও ঘুমাতেন না। রিয়া বর্মা কিছুই বুঝতে পারছিল না। সে বাবাকে জিজ্ঞেস করলে তিনি এড়িয়ে যেতেন। সে অফিসের কিছু লোককে জিজ্ঞেস করলে তারাও সরাসরি কিছু বলতো না। কিন্তু মহল্লায় এবং ব্যবসায়িক মহলে একটি খবর ছড়িয়ে পড়তে শুরু করেছিল। খবরটি ছিল এই যে বর্মা কনস্ট্রাকশন কোম্পানির ওপর একটি বড় দুর্নীতির অভিযোগ উঠেছে। একদিন সকালে রিয়া উঠে দেখল যে বাইরে দুটি সরকারি গাড়ি দাঁড়িয়ে আছে। কিছু অফিসার ভেতরে এলেন এবং শ্রীকান্ত বর্মার সাথে কথা বলতে লাগলেন। তাদের হাতে কাগজের মোটা মোটা ফাইল ছিল। রিয়া শুনল যে কেউ সরকারের কাছে অভিযোগ করেছে যে বর্মা কোম্পানি একটি সরকারি প্রজেক্টে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে এবং টাকা বেশি নিয়েছে। অভিযোগটি ছিল খুব বড়। যদি এটি প্রমাণিত হতো তবে শ্রীকান্ত বর্মার কোম্পানি বন্ধ হয়ে যেতে পারত। তাদের জমি, গাড়ি, বাংলো সবকিছু চলে যেতে পারত। এমনকি তার জেল হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছিল। রিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সেদিন সন্ধেবেলায় যখন অফিসাররা চলে গেলেন, শ্রীকান্ত বর্মা বসার ঘরের একটি চেয়ারে বসে পড়লেন। তার মুখ ফ্যাকাশে সাদা হয়ে গিয়েছিল। রিয়া তার কাছে গেল এবং বলল, পাপা, এসব কি হচ্ছে? আপনি তো কোনো ভুল করেননি, তাই না? শ্রীকান্ত বর্মা মেয়ের দিকে তাকালেন। তার চোখে ক্লান্তি ছিল। বললেন, রিয়া, আমি কোনো দুর্নীতি করিনি। কিন্তু আমার কোম্পানিতে এমন কেউ আছে যে আমার নামে এসব করেছে এবং এখন সবকিছু আমার ওপর চাপিয়ে দিচ্ছে। আমার কাছে এর কোনো প্রমাণ নেই। রিয়া প্রথমবার নিজের বাবাকে এতটা ভেঙে পড়তে দেখে ভয় পেল। পরের কয়েকদিনে বর্মা পরিবারের বিপদ আরও বেড়ে গেল। ব্যবসায়িক বন্ধুরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। যারা আগে প্রতিটা পার্টিতে আসতেন তারা এখন ফোনও ধরতেন না। ব্যাংক কোম্পানির অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল। বাড়ির কিছু কাজ করা চাকরও চলে গেল। কমলাবাই থেকে গিয়েছিলেন কারণ এই পরিবারের প্রতি তার খুব টান ছিল। রিয়া প্রথমবার সেই পৃথিবী দেখছিল যা সে আগে কখনো দেখেনি। যে দুনিয়ায় টাকা ফুরিয়ে গেলে মানুষও দূরে চলে যায়, যেখানে বিপদে কেউ পাশে থাকে না। সে তার বাবাকে দেখত আর তার মন ভারী হয়ে যেত। এক রাতে রিয়া বাবার অফিসের ঘরে গেল। ভাবল হয়তো কোনো পুরনো কাগজ পাওয়া যাবে যা কাজে লাগতে পারে। সে আলমারির দরজা খুলল, ফাইলগুলো দেখল। একটি পুরনো আলমারিতে সে কাগজের একটি বান্ডিল পেল। সেই বান্ডিলটি ধুলোয় মাখামাখি ছিল। সম্ভবত অনেক দিন ধরে কেউ ওটা খোলেনি। রিয়া সেই বান্ডিলটি খুলল। তাতে অনেক কাগজ ছিল, পুরনো হিসাব, পুরনো চিঠি, পুরনো ফাইল। রিয়া একটি একটি করে কাগজ উল্টাতে থাকল এবং তখনই তার নজর একটি কাগজের উপর স্থির হল। সেই কাগজটি ছিল একটি সতর্কতামূলক চিঠি। কেউ হাতে লিখেছিল এবং সেই চিঠিতে পরিষ্কার লেখা ছিল যে কোম্পানির একটি বড় প্রজেক্টে কিভাবে অনিয়ম হতে চলেছে, কার নাম এতে জড়িত আছে, কোথা থেকে নিম্নমানের সামগ্রী এসেছে এবং যদি সময় থাকতে একে রোখা না যায় তবে কোম্পানির অনেক বড় ক্ষতি হবে। এই চিঠিটি প্রায় 4 মাস পুরনো ছিল। রিয়া নিচে দেখল, চিঠির শেষে যে নামটি লেখা ছিল তা পরে রিয়ার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থেমে গেল। সেই নামটি ছিল বিকাশ কুমার। রিয়ার হাত কাঁপতে লাগল। সে সেই চিঠি পুনরায় পড়ল, তারপর তৃতীয়বার পড়ল। তাতে সব কথা পরিষ্কার লেখা ছিল। বিকাশ এই চিঠিটি সেই দিনগুলোতেই লিখেছিল যখন সে বাংলোতে কাজ করত। বিকাশ সেই সবকিছু দেখেছিল এবং বুঝেছিল যা অন্য কেউ দেখেনি। সে বাবাকে সাবধান করার চেষ্টাও করেছিল। কিন্তু এই চিঠি কখনো শ্রীকান্ত বর্মার কাছে পৌঁছায়নি, অথবা পৌঁছেছিল কিন্তু কেউ মাঝপথে সেটা চেপে দিয়েছিল। রিয়ার চোখের সামনে সেই দিনের দৃশ্য ভেসে এলো যখন সে বিকাশকে সবার সামনে চড় মেরেছিল। তার অহংকার, তার খোটা দেওয়া, তার সেই ঘৃণাভরা দৃষ্টি যা বিকাশকে মানুষ বলে গণ্য করত না। আর অন্যদিকে বিকাশ ছিল যে এই বাড়ির কথা ভাবত, এই কোম্পানির কথা ভাবত, অথচ এই বাড়ি তাকে সম্মান দেওয়ার যোগ্যও মনে করেনি। রিয়ার চোখ ভিজে এলো। প্রথমবার সে নিজের ভুলের প্রকৃত উপলব্ধি করতে পারল। পরের দিন রিয়া বাবাকে সেই চিঠিটি দেখাল। শ্রীকান্ত বর্মা সেই চিঠি পড়লেন। তার মুখের ভাব বদলাতে থাকল। প্রথমে বিস্ময়, তারপর দুঃখ এবং শেষে এক দৃঢ়তা। তিনি বললেন, রিয়া, এই ছেলেটি আমাদের বাঁচাতে চেয়েছিল, আর আমরা তাকে কি দিয়েছি? আমরা কেবল তাকে অপমান করেছি। রিয়া চুপ থাকল। তার কাছে কোনো উত্তর ছিল না। শ্রীকান্ত বর্মা বললেন, এই চিঠিতে যে নামগুলো আছে, যদি এগুলো সঠিক প্রমাণের সাথে সেই অফিসারদের দেখানো যায় তবে হয়তো আমাকে বাঁচানো যেতে পারে। কিন্তু প্রমাণ কোথায় পাব? রিয়া ধীরে করে বলল, বাবা, বিকাশ যদি এসব আগেই দেখে ফেলে থাকে
তবে হয়তো তার কাছে আরও কিছু তথ্য থাকবে। হয়তো সে আমাদের সাহায্য করতে পারবে। শ্রীকান্ত বর্মা মেয়ের দিকে তাকালেন। সে আমাদের সাহায্য কেন করবে? আমরা তো তার সাথে ভালো ব্যবহার করিনি। রিয়ার নজর নিচু হয়ে গেল। আমি যাব ওর কাছে, আমি ক্ষমা চাইব। পরের দিন সকালে রিয়া বর্মা নিজের গাড়ি নিয়ে সেই মহল্লায় পৌঁছাল যেখানে বিকাশ থাকত। সে কমলাবাইয়ের কাছ থেকে তার ঠিকানা নিয়েছিল। সেই মহল্লাটি রিয়ার পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সংকীর্ণ গলি, পুরনো বাড়ি, বাচ্চাদের চিৎকার আর এক সাধারণ জীবনের গন্ধ। রিয়ার দামি গাড়িটি সেই গলিতে খুব অদ্ভুত দেখাচ্ছিল। রিয়া গাড়ি থেকে নামল এবং বিকাশের কুঁড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়াল। সে দরজা কড়া নাড়ল। দরজা খুলল। সামনে শকুন্তলা দেবী ছিলেন। তিনি রিয়াকে দেখে অবাক হয়ে গেলেন। রিয়া জিজ্ঞেস করল, মাঝি, বিকাশ আছে? শকুন্তলা ভেতরে ডাক দিলেন, বিকাশ মেটা, দেখ কেউ এসেছে। বিকাশ বাইরে এলো। সে রিয়াকে দেখল এবং এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তার মুখে বিশেষ কোনো ভাব ফুটে উঠল না, না রাগ, না বিস্ময়। শুধু এক শান্ত দৃষ্টিতে তাকিয়েছিল। রিয়া বিকাশকে দেখল। সে সেই সাওয়ালা সাধারণ ছেলেটিই ছিল, যাকে সে সবার সামনে চড় মেরেছিল। রিয়ার গলার কাছে কিছু একটা আটকে গেল। সে কখনো কারো কাছে ক্ষমা চায়নি। সে জানত না যে ক্ষমা চাওয়ার এতটা কঠিন হয়। কিন্তু সে সাহস সঞ্চয় করল। বিকাশ, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। বিকাশ চুপ থাকল। রিয়া আরও বলল, আমি তোমার সাথে যা করেছি তা খুব ভুল ছিল। সবার সামনে চড় মারা, তোমাকে বারবার নিচু দেখানো, তোমার গায়ের রং নিয়ে কথা বলা, এ সবই খুব খারাপ কাজ ছিল। আমার আগেই বোঝা উচিত ছিল, কিন্তু আমি বুঝিনি। শকুন্তলা আর চন্দা দরজার আড়াল থেকে এসব দেখছিলেন। বিকাশ এক দীর্ঘশ্বাস নিল। তারপর বলল, আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই, তবে আপনি এখানে এসেছেন, এটাই আমার কাছে বড় ব্যাপার। বলুন, কি কাজ? রিয়া সেই চিঠিটি বিকাশকে দিল। বিকাশ চিঠিটি দেখল। সেটি তারই লেখা ছিল। সে চিনতে পারল। রিয়া তাকে সব কথা জানাল। কোম্পানির ওপর অভিযোগ, বাবার বিপদ, প্রমাণের প্রয়োজন। বিকাশ চিঠিটি হাতে নিয়ে দেখল। তারপর বলল, এই চিঠিটি আমি সেই দিনগুলোতেই লিখেছিলাম যখন আমি বাংলোতে কাজ করতাম। আমি বাংলোতে কিছু মানুষের কথা শুনেছিলাম, কিছু কাগজও দেখেছিলাম, এবং আমি বুঝে গিয়েছিলাম যে কোম্পানিতে বড় কোনো অনিয়ম হতে চলেছে। রিয়া জিজ্ঞেস করল, তোমার কাছে কি আর কোনো প্রমাণ আছে? বিকাশ এক মুহূর্ত ভাবল, তারপর বলল, হ্যাঁ আছে। সেই দিনগুলোতে আমি কিছু কাগজের নকল করে রেখেছিলাম, কিছু কথা লিখে রেখেছিলাম। আমি জানতাম না যে এগুলো কবে কাজে লাগবে কিনা, কিন্তু মন বলেছিল রেখে দাও, কে জানে কখনো কাজে আসতেও পারে। রিয়ার চোখে আশার আলো ফুটে উঠল। বিকাশ বলল, কিন্তু একটা কথা শুনে রাখুন, আমি এসব এজন্য করব না যে আপনি ক্ষমা চেয়েছেন। আমি এ কারণেই করব কারণ আপনার বাবা একজন ভালো মানুষ, এবং যা ভুল হচ্ছে তা ঠিক করা জরুরি। রিয়া হ্যাঁ বলে মাথা নাড়ল। তার চোখ ভিজে গিয়েছিল। সেদিন দুপুরে বিকাশ নিজের কুঁড়ে ঘরের এক কোণে গেল। সে তার সেই পুরনো সিন্দুকটি খুলল। সেই সিন্দুক যেখানে সে নিজের বইগুলো রেখেছিল, সেখান থেকে সে একটি পুরনো খাতা বের করল। সেই খাতায় সে সেই সময় অনেক কিছু লিখে রেখেছিল। কবে কে কি বলেছে, কবে কোন কাগজ দেখেছে, কবে কে বাংলোতে এসেছে, তারিখ, নাম, কথা সব কিছু লেখা ছিল। বিকাশ সেই খাতাটি রিয়াকে দিয়ে বলল, এতে সব আছে, তারিখ, নাম এবং আমি যা দেখেছি বা শুনেছি সব লেখা আছে। রিয়া সেই খাতাটি দেখল। তার চোখ ছানা বড়া হয়ে গেল। এটি পড়ে সে উপলব্ধি করতে পারল যে এই ছেলেটি কতখানি বুদ্ধিমত্তার সাথে সবকিছু লিখে রেখেছিল, কাউকে না জানিয়ে, কারো থেকে বাহাবা না নিয়ে। রিয়া জিজ্ঞেস করল, তুমি এসব কেন লিখে রেখেছিলে? বিকাশ সরাসরি বলল, কারণ আমার বাবা শিখিয়েছিলেন যে যা সত্যি দেখবে তা লিখে রেখো, কাগজ কখনো মিথ্যে বলে না। পরের দিন বিকাশ এবং রিয়া দুজনেই সেই সরকারি অফিসারদের কাছে গেলেন যারা বর্মা কোম্পানির মামলাটি তদন্ত করছিলেন। বিকাশ নিজের খাতা এবং কাগজগুলো তাদের সামনে রাখল। সে পুরো বিষয়টি বুঝিয়ে বলল, কোথা থেকে নিম্নমানের মাল এসেছে, কে টাকা নিয়েছে, কে কাগজে কারচুপি করেছে। অফিসাররা মন দিয়ে শুনিলেন। তারা কাগজগুলো পরীক্ষা করলেন। বিকাশের কথা এবং কাগজের প্রমাণ একে অপরের সাথে হুবহু মিলে যাচ্ছিল। তদন্ত আয়োয়ে বল, ৩ দিন পর সেই লোকেরা ধরা পড়ল যারা আসলে এই দুর্নীতি করেছিল। তারা বর্মা কোম্পানির দুজন পুরনো কর্মচারী ছিল, যারা মিলেমিশে এই সব করেছিল এবং সব দোষ শ্রীকান্ত বর্মার ওপর চাপিয়ে দিয়েছিল। শ্রীকান্ত বর্মার নাম এখন এই কেস থেকে মুক্ত হয়ে গেল। যেদিন এই খবর এলো,
বর্মা নিবাসে অনেক দিন পর উনুন জ্বলল এবং রান্না হল। শ্রীকান্ত বর্মা ঘরে বসেছিলেন, তার চোখে জল ছিল। তিনি কমলাবাইকে জিজ্ঞেস করলেন, বিকাশ কোথায়? কমলাবাই বললেন, সাহেব, ও তো বাড়ি চলে গেছে। শ্রীকান্ত বর্মা তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বললেন, গাড়ি বের করো। যখন শ্রীকান্ত বর্মা বিকাশের কুড়ে ঘরের সামনে পৌঁছালেন, তখন পুরো মহল্লা অবাক হয়ে গেল। এত বড় গাড়ি এই গলিতে আগে কখনো আসেনি। শ্রীকান্ত বর্মা গাড়ি থেকে নামলেন এবং বিকাশের দরজায় কড়া নাড়লেন। বিকাশ দরজা খুলল। তার পিছনে মা শকুন্তলা আর বোন চন্দা ছিল। শ্রীকান্ত বর্মা বিকাশকে দেখলেন। তারপর তিনি যা করলেন তা। শ্রীকান্ত বর্মা বিকাশের কাঁধ ধরলেন আর বললেন, বিকাশ, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। তুমি কি আমার কোম্পানিতে কাজ করবে, তবে চাকর হিসেবে নয়? বিকাশ অবাক হয়ে তাকাল। শ্রীকান্ত বর্মা বললেন, আমার কোম্পানির জন্য এমন একজন মানুষের প্রয়োজন যে সৎ হবে, বুদ্ধিমান হবে এবং যাকে আমি ভরসার সাথে সবকিছু সঁপে দিতে পারব। তুমি সেই কাজের যোগ্য। বিকাশ এক মুহূর্তের জন্য মায়ের দিকে তাকাল। শকুন্তলার চোখ জলজল করছিল আর বিকাশ ধীরে করে হ্যাঁ বলে দিল। পরের দিন বিকাশ সকালে তাড়াতাড়ি উঠে স্নান করল। মা শকুন্তলা তার জন্য পরিষ্কার জামাকাপড় বের করে দিলেন। সেই পোশাক খুব দামি ছিল না, কিন্তু পরিষ্কার এবং পরিপাটি ছিল। চন্দা তার জুতো মুছে দিয়ে বলল, দাদা, আজ পুরো দুনিয়া দেখবে আমার ভাইকে। রঘুনাথ বিছানায় বসেছিলেন। তার শরীর আগের থেকে ভালো ছিল। তিনি ছেলেকে কাছে ডাকলেন এবং মাথায় হাত রেখে বললেন, বেটা, আজ থেকে তোর আসল পড়াশোনা শুরু হলো, দুনিয়ার পড়াশোনা। এতেও তাই করিস যা সবসময় করে এসেছিস, সততা। বিকাশ বাবার পা ছুল এবং বাড়ি থেকে বেরোল। সেদিন বিকাশ প্রথমবার বর্মা কনস্ট্রাকশন কোম্পানির অফিসে কাজ করতে পৌঁছাল। সেই দিনটি তার কাছে খুব অন্যরকম ছিল। আগে সে এই বাংলোতেই ঝাড়ু দিত, চা খাওয়াত এবং মানুষের চোখে কেবল একজন চাকর ছিল। আজ সে সেই কোম্পানির অফিসে একটি চেয়ারে বসতে এসেছে। অফিসে যখন সে ভেতরে ঢুকল, কিছু কর্মচারী তাকে দেখল এবং নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল। কেউ জানত যে এটি সেই ছেলেটি যে আগে বাংলোতে চাকরি করত, কেউ বা জানত না, কিন্তু সবার নজর তার ওপর ছিল। শ্রীকান্ত বর্মা বিকাশকে নিজের কেবিনে ডাকলেন। তিনি তাকে একটি চেয়ারে বসালেন এবং বললেন, বিকাশ, আমি তোমাকে সরাসরি বড় দায়িত্ব দিতে পারি না। আগে তোমাকে বুঝতে হবে কোম্পানি কিভাবে চলে। তাই প্রথম কয়েক মাস তুমি প্রতিটি বিভাগে কাজ দেখবে, হিসাবপত্র, কেনা বেচা। নির্মাণ সংক্রান্ত সবকিছু। যা শিখবে সেটা লিখে রাখবে, আর যা ভুল মনে হবে তা আমাকে জানাবে। বিকাশ মন দিয়ে সব শুনল এবং বলল, ঠিক আছে সাহেব। শ্রীকান্ত বর্মা হেসে বললেন, আর একটা কথা, এখানে আমাকে সাহেব বলো না, বর্মাজি বলো। বিকাশ কাজ শুরু করল। প্রথম সপ্তাহে সে হিসাবরক্ষণ বিভাগে গেল। সেখানকার প্রধান অ্যাকাউন্ট্যান্ট ছিলেন মনোহর লাল, একজন অভিজ্ঞ কিন্তু কিছুটা অহংকারী মানুষ। তিনি বিকাশকে দেখে মনে মনে ভাবলেন যে এই ছেলেটি আর কি জানবে। তিনি বিকাশকে একটা কোণে বসিয়ে দিলেন এবং পুরনো ফাইলগুলো দিয়ে দিলেন। কিন্তু বিকাশ সেই ফাইলগুলো এত মন দিয়ে পড়ল যে দুদিনেই সে পুরো কোম্পানির গত ৩ বছরের হিসাব বুঝে গেল। তৃতীয় দিনে সে মনোহর লালের কাছে গিয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করার ছিল। এই ফাইলে গত বছরের এপ্রিল মাসে একটি পেমেন্ট দুবার হয়েছে, এটা কি জেনে শুনে করা হয়েছিল? মনোহরলাল চমকে উঠে ফাইলটি দেখলেন। সত্যি দুবার পেমেন্ট হয়েছিল। তিনি নিজে যেটা ধরতে পারেননি, এই নতুন ছেলেটি দুদিনেই তা ধরে ফেলল। মনোহরলালের অহংকার পুরোপুরি না গেলেও মনে মনে বিকাশের জন্য কিছুটা সম্মান অবশ্যই এলো। দ্বিতীয় সপ্তাহে বিকাশ কেনাকাটা বা পারচেজ বিভাগে গেল। সেখানে সে দেখল যে মালামাল কেনার ক্ষেত্রে কোথায় কোথায় টাকা বাঁচানো সম্ভব। সে একটি ছোট রিপোর্ট তৈরি করে বর্মাজিকে দিল। বর্মাজি সেটি পড়ে অবাক হয়ে গেলেন। তৃতীয় সপ্তাহে বিকাশ নির্মাণস্থলে গেল, যেখানে কোম্পানির একটি বড় প্রজেক্ট চলছিল। সেখানে সে শ্রমিকদের সাথে কথা বলল, ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলল এবং নিজে জমিনে গিয়ে সবকিছু দেখল। সে জানতে পারল যে এক জায়গায় কাজের গতি খুব ধীর এবং সে কারণে প্রজেক্ট সময়মতো শেষ হবে না। বিকাশ বর্মাজিকে একটি পরিকল্পনা দিল যে কিভাবে কাজের গতি বাড়ানো যায়। বর্মাজি সেই পরিকল্পনা কার্যকর করলেন। 2 সপ্তাহেই তফাৎ নজরে আসতে লাগল। ধীরে ধীরে অফিসের লোকজনের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করল। যারা আগে ফিসফিস করে কথা বলতো তারা এখন মন দিয়ে কথা শুনতে শুরু করল। বিকাশ কারো সাথে খুব বেশি কথা বলতো না, কাউকে ছোট করত না এবং কখনো নিজের প্রশংসা নিজে করত না। সে শুধু কাজ করে যেত। এদিকে বর্মা নিবাসে রিয়ার মনেও কিছু পরিবর্তন আসছিল। যখন থেকে বিকাশ তার বাবাকে বাঁচিয়েছিল, রিয়ার মনে তাকে নিয়ে ধারণা বদলে গিয়েছিল। আগে যে ছেলেটিকে তার কেবল একজন সাধারণ চাকর মনে হতো, এখন সে তাকে এক আলাদা নজরে দেখত। একদিন রিয়া তার বান্ধবী নাতাশার বাড়িতে গেল। নাতাশার বিয়ে হয়েছে 3 বছর হয়েছে, কিন্তু তার বৈবাহিক জীবনে সবকিছু ঠিক ছিল না।
স্বামী স্ত্রীর মধ্যে রোজ ঝগড়া হতো। নাতাশা রিয়াকে জানালো যে তার স্বামী তাকে সমমর্যাদা দেয় না। সে ভাবে যে টাকা যেহেতু তার, তাই সব কিছুই তার, তার স্ত্রীর কোনো অধিকার নেই। রিয়া নাতাশার কথা শুনল এবং বাড়ি ফেরার পথে সারাক্ষণ তাই ভাবতে থাকল। তারপর তার আরেক বান্ধবী পূজা ছিল, যার বিয়ের পর তার বাড়িতেও একই অবস্থা। স্বামী বাইরে থেকে দেখতে ভালো ছিল, ধনী ছিল, কিন্তু বাড়িতে স্ত্রীর কোনো সম্মান ছিল না। পূজা কাঁদত আর মন মরা হয়ে থাকত। রিয়া দেখল যে তার অনেক বান্ধবীর জীবন উপর থেকে চকচকে হলেও ভেতর থেকে ফাঁপা ছিল। তাদের স্বামীদের কাছে টাকা ছিল, প্রতিপত্তি ছিল, কিন্তু স্ত্রীদের জন্য সম্মান আর ভালোবাসা ছিল না। আর তখনই রিয়ার বিকাশের কথা মনে পড়ল। সেই ছেলেটি যার কাছে কিছু ছিল না, না টাকা, না প্রতিপত্তি, না বড় বাড়ি, কিন্তু তার কাছে যা ছিল তা কারো কাছেই ছিল না। সততা ছিল, বুদ্ধিমত্তা ছিল, আর অন্যের পরোয়া করার মতো একটা মন ছিল। যে বাড়ি তাকে চড় মেরেছিল, সেই বাড়িকেই সে বাঁচাল। যেসব মানুষ তাকে নিচু দেখিয়েছিল, তাদের জন্য সে সব সময় পাশে দাঁড়াল। রিয়ার মনে একটি প্রশ্ন জাগল, আসল মানুষ কি সেই যে বিপদে অন্যের কাজে আসে? আর সেই প্রশ্নের উত্তর সে নিজেই জানত। একদিন বর্মাজির অফিসে একটি বড় সভা ছিল। কোম্পানির একটি পুরনো ও বড় প্রজেক্ট ছিল, যাতে লোকসান হচ্ছিল। বড় বড় সব মানুষ বসেছিলেন। মনোহর লালও ছিলেন, কোম্পানির ইঞ্জিনিয়ার, এবং কিছু বাইরের উপদেষ্টা বা কনসালটেন্টও ছিলেন। সবাই নিজ নিজ মতামত দিচ্ছিলেন। কেউ বলছিলেন প্রজেক্ট বন্ধ করে দাও, কেউ বলছিলেন আরও টাকা বিনিয়োগ করো। সভা 2 ঘন্টা ধরে চলছিল, কিন্তু কোনো সমাধান আসছিল না। তখনই বর্মাজি বিকাশকে জিজ্ঞেস করলেন, বিকাশ, তুমি কি প্রজেক্টের ফাইল দেখেছ? এ ব্যাপারে তোমার কি মত? সবার নজর বিকাশের উপর এলো। মনোহরলাল চোখ রাঙিয়ে তাকালেন। বাইরের উপদেষ্টারা অবাক হয়ে দেখলেন। বিকাশ এক মুহূর্ত ভাবল, তারপর বলল, বর্মাজি, এই প্রজেক্টে লোকসানের আসল কারণ 2টি। এক তো মালামাল কেনায় বেশি খরচ হচ্ছে, কারণ আমরা কেবল একজন সরবরাহকারীর উপর নির্ভরশীল। দ্বিতীয়ত, শ্রমিকের সংখ্যা প্রয়োজনের চেয়ে বেশি, কিন্তু তাদের কাজ সঠিকভাবে ভাগ করা নেই। যদি সরবরাহকারী বদলে দেওয়া যায় এবং কাজের বণ্টন নতুনভাবে করা হয়, তবে আগামী 2 মাসে এই প্রজেক্ট লোকসান থেকে বেরিয়ে আসতে পারে। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। বর্মাজি বললেন, এটা বিস্তারিতভাবে লিখে নিয়ে এসো। বিকাশ পরের দিন একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা বানিয়ে দিল। বর্মাজি সেটি পড়লেন এবং তৎক্ষণাৎ কার্যকর করার আদেশ দিলেন। 1.5 মাস পর সেই প্রজেক্ট লাভে চলে এলো। সেদিন বর্মাজি পুরো অফিসে বিকাশের প্রশংসা করলেন। মনোহর লালও এবার কিছু বললেন না, সবাই হাততালি দিল। সেদিন বিকেলে রিয়া অফিসে বাবার সাথে দেখা করতে এসেছিল। সে বাইরে বসেছিল যখন ভেতর থেকে হাততালির শব্দ শুনতে পেল। কমলাবাই জানালেন যে বিকাশ কোম্পানিকে একটি বড় লোকসানের হাত থেকে বাঁচিয়েছে। রিয়া জানলা দিয়ে ভেতরে তাকাল। বিকাশ সেখানে দাঁড়িয়েছিল। সাধারণ পোশাক, সাধারণ চেহারা, কিন্তু তার চোখে এক আলাদা উজ্জ্বলতা ছিল। সেই উজ্জ্বলতা যা টাকা দিয়ে আসে না, যা পরিশ্রম আর সততা থেকে আসে। রিয়ার সেই মুহূর্তে মনে হলো যে সে বিকাশকে নিয়ে অনেক বেশি ভাবছে। সে নিজেকেই প্রশ্ন করল, এটা কি কেবল কৃতজ্ঞতা নাকি অন্য কিছু? নিজের মনের উত্তর শুনে তার গাল লাল হয়ে গেল। কিছুদিন পর এমন একটি ঘটনা ঘটল যা রিয়ার মনের সব দেয়াল ধসিয়ে দিল। সেদিন রিয়া বাজার থেকে ফিরছিল। পথে তার গাড়ি খারাপ হয়ে গেল। ড্রাইভার গাড়ি ঠিক করার চেষ্টা করতে লাগল। রিয়া রাস্তার ধারে দাঁড়িয়েছিল, আশেপাশে পরিচিত কেউ ছিল না। তখনই একটি পুরনো স্কুটার থামল। সেটি বিকাশ ছিল। সে ওই পথ দিয়েই যাচ্ছিল। সে রিয়াকে দেখল, স্কুটার থামিয়ে নেমে এলো। সে ড্রাইভারকে জিজ্ঞেস করল কি হয়েছে, তারপর নিজেই গাড়ি দেখতে লাগল। কিছুক্ষণ পর সে একটি ছোট ত্রুটি সারিয়ে দিল এবং গাড়ি চালু হয়ে গেল। রিয়া বলল, শুক্রিয়া বিকাশজি। বিকাশ বলল, কোনো ব্যাপার না, এবং সে নিজের স্কুটারের দিকে ঘুরল। রিয়া তাকে থামাল। বিকাশ, একটা কথা জিজ্ঞেস করার ছিল। বিকাশ থামল। রিয়া বলল, তোমার কি রাগ হয় না যে আমি তোমার সাথে যা খারাপ ব্যবহার করেছি, তারপরও তুমি আমাদের সাহায্য করলে? এখনও করছো, কিভাবে? বিকাশ এক মুহূর্ত ভাবল, তারপর বলল, রাগ তো হয়, কিন্তু আমার মা বলেন যে রাগ একটা আগুন। যদি একে সঠিক জায়গায় কাজে লাগাও তবে আলো দেয়, আর ভুল জায়গায় লাগালে সব পুড়িয়ে দেয়। আমি এই আগুনকে নিজের পরিশ্রমে লাগিয়েছি। রিয়া তার দিকে তাকিয়ে থাকল। তার চোখে এমন কিছু ছিল যা আগে কখনো ছিল না। বিকাশের জন্য এক গভীর টান। সে বলল, তোমার মা খুব বুদ্ধিমতী? বিকাশ এসে বলল, তিনিই আমার সবথেকে বড় শক্তি। সেদিন রিয়া বাড়ি ফিরে অনেকক্ষণ চুপ করে বসে থাকল। মা ছিলেন না, তার ছোটবেলাতেই চলে গিয়েছিলেন। বাবা ছিলেন, যিনি সবসময় কাজে ব্যস্ত থাকতেন। রিয়া একা বড় হয়েছিল।
তার অহংকার আর কঠোরতা হয়তো সেই একাকিত্বেরই দান ছিল। আর আজ প্রথমবার তার মনে হল যে মানুষের কাছে মায়ের মতো শক্তি আছে, সে পৃথিবীর কোনো বিপদকেই ভয় পায় না। আরও 1 মাস কেটে গেল। বিকাশের যোগ্যতা প্রতিদিন নতুন নতুন রং দেখাচ্ছিল। সেদিন বিকেলে রিয়া অফিসে বাবার সাথে দেখা করতে এসেছিল। সে বাইরে বসেছিল যখন ভেতর থেকে হাততালির শব্দ শুনতে পেল। কমলাবাই জানালেন যে বিকাশ কোম্পানিকে একটি বড় লোকসানের হাত থেকে বাঁচিয়েছে। রিয়া জানলা দিয়ে ভেতরে তাকালো। বিকাশ সেখানে দাঁড়িয়েছিল। সাধারণ পোশাক, সাধারণ চেহারা, কিন্তু তার চোখে এক আলাদা উজ্জ্বলতা ছিল। সেই উজ্জ্বলতা যা টাকা দিয়ে আসে না, যা পরিশ্রম আর সততা থেকে আসে। রিয়ার সেই মুহূর্তে মনে হলো যে সে বিকাশকে নিয়ে অনেক বেশি ভাবছে। সে নিজেকেই প্রশ্ন করল, এটা কি কেবল কৃতজ্ঞতা নাকি অন্য কিছু? নিজের মনের উত্তর শুনে তার গাল লাল হয়ে গেল। কিছুদিন পর এমন একটি ঘটনা ঘটল যা রিয়ার মনের সব দেয়াল ধসিয়ে দিল। সেদিন রিয়া বাজার থেকে ফিরছিল। পথে তার গাড়ি খারাপ হয়ে গেল। ড্রাইভার গাড়ি ঠিক করার চেষ্টা করতে লাগল। রিয়া রাস্তার ধারে দাঁড়িয়েছিল। আশেপাশে পরিচিত কেউ ছিল না। তখনই একটি পুরনো স্কুটার থামল। সেটি বিকাশ ছিল। সে ওই পথ দিয়েই যাচ্ছিল। সে রিয়াকে দেখল, স্কুটার থামিয়ে নেমে এলো। সে ড্রাইভারকে জিজ্ঞেস করল কি হয়েছে। তারপর নিজেই গাড়ি দেখতে লাগল। কিছুক্ষণ পর সে একটি ছোট ত্রুটি সারিয়ে দিল এবং গাড়ি চালু হয়ে গেল। রিয়া বলল, শুক্রিয়া বিকাশজি। বিকাশ বলল, কোনো ব্যাপার না, এবং সে নিজের স্কুটারের দিকে ঘুরল। রিয়া তাকে থামালো। বিকাশ, একটা কথা জিজ্ঞেস করার ছিল। বিকাশ থামল। রিয়া বলল, তোমার কি রাগ হয় না যে আমি তোমার সাথে যা খারাপ ব্যবহার করেছি তারপরেও তুমি আমাদের সাহায্য করলে? এখনও করছ। কিভাবে? বিকাশ এক মুহূর্ত ভাবল। তারপর বলল, রাগ তো হয়, কিন্তু আমার মা বলেন যে রাগ একটা আগুন। যদি একে সঠিক জায়গায় কাজে লাগাও তবে আলো দেয়, আর ভুল জায়গায় লাগালে সব পুড়িয়ে দেয়। আমি এই আগুনকে নিজের পরিশ্রমে লাগিয়েছি। রিয়া তার দিকে তাকিয়ে থাকল। তার চোখে এমন কিছু ছিল যা আগে কখনো ছিল না। বিকাশের জন্য এক গভীর টান। সে বলল, তোমার মা খুব বুদ্ধিমতী। বিকাশ হেসে বলল, তিনিই আমার সবথেকে বড় শক্তি। সেদিন রিয়া বাড়ি ফিরে অনেকক্ষণ চুপ করে বসে থাকল। মা ছিলেন না, তার ছোটবেলাতেই চলে গিয়েছিলেন। বাবা ছিলেন, যিনি সবসময় কাজে ব্যস্ত থাকতেন। রিয়া একা বড় হয়েছিল। তার অহংকার আর কঠোরতা হয়তো সেই একাকিত্বেরই দান ছিল। আর আজ প্রথমবার তার মনে হলো যে মানুষের কাছে মায়ের মতো শক্তি আছে, সে পৃথিবীর কোনো বিপদকেই ভয় পায় না। আরও 1 মাস কেটে গেল। বিকাশের যোগ্যতা প্রতিদিন নতুন নতুন রং দেখাচ্ছিল। সে কোম্পানির জন্য 3টি নতুন প্রজেক্ট খুঁজে বের করল। একটি পুরনো বিবাদ মেটালো যা 2 বছর ধরে ঝুলেছিল, এবং একটি নতুন পরিকল্পনা তৈরি করল যাতে কোম্পানির আয় আগামী বছর নাগাদ দ্বিগুণ হতে পারত। বর্মাজি প্রতিদিন বিকাশকে দেখতেন আর মনে মনে কিছু ভাবতেন। একদিন তিনি বিকাশকে কেবিনে ডাকলেন। দরজা বন্ধ করে তাকে সামনে বসালেন। তারপর তিনি একটি খাম বিকাশের দিকে এগিয়ে দিলেন। বিকাশ সেটি খুলল। তাতে একটি কাগজ ছিল। সেই কাগজে লেখা ছিল যে বিকাশ কুমারকে বর্মা কনস্ট্রাকশন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও নিযুক্ত করা হচ্ছে। বিকাশ কাগজটি পড়ল, পুনরায় পড়ল। তার চোখ ভিজে এলো। বর্মাজি বললেন, বিকাশ, আমি জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো মানুষ কম দেখেছি, যে সৎ, বুদ্ধিমান এবং অন্যের পরোয়া করে। এই কোম্পানি তোমার হাতে সুরক্ষিত। বিকাশ কাগজটি টেবিলের ওপর রাখল এবং বর্মাজিকে বলল, বর্মাজি, আমি এই দায়িত্ব নেব, কিন্তু একটি শর্ত আছে। বর্মাজি ভুরু কুঁচকালেন। বিকাশ বলল, আমাকে আমার পড়াশোনা শেষ করতে হবে। আমি দ্বাদশ শ্রেণীর পড়াশোনা অসম্পূর্ণ রেখেছিলাম। আমি সেটা শেষ করতে চাই, সাথে কাজও করব। বর্মাজি এক মুহূর্ত তাকালেন, তারপর এমন এক হাসি দিলেন যা অনেক দিন পর তার মুখে এসেছিল। বললেন, অবশ্যই করো, আর যদি আগে আরও পড়তে হয় তবে আমি আছি। সেদিন রাতে যখন বিকাশ বাড়ি এলো, সে মায়ের হাতে সেই কাগজটি রেখে দিল। শকুন্তলা পড়লেন। তিনি খুব বেশি শিক্ষিত ছিলেন না, কিন্তু ছেলের আনন্দ পড়তে তিনি ভালোভাবেই পারতেন। তিনি কাগজটি বুকে জড়িয়ে ধরলেন এবং ওপরের দিকে তাকিয়ে বললেন, ভগবান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। রঘুনাথ বিছানায় বসেছিলেন। তার পা এখন অনেকটা ঠিক হয়ে গিয়েছিল। বিকাশ তাকে জানালে তার চোখেও জল এসে গেল। তিনি ছেলেকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বেটা, তুই আজ তোর বাবাকে সবথেকে বড় সম্পদ দিলি। এই সম্পদ টাকার নয়, সম্মানের। চন্দা লাফাচ্ছিল আর বলছিল, আমার ভাইয়া সিইও হয়ে গেছে, আমার ভাইয়া সিইও হয়ে গেছে। সেই রাতে সেই ছোট কুঁড়ে করে এক আলাদা উজ্জ্বলতা ছিল। বিকাশ কুমার এখন বর্মা কনস্ট্রাকশন কোম্পানির সিইও ছিল। কিন্তু তার জীবনের এই পরিবর্তন কেবল একটি কাগজের জন্য ছিল না। এই পরিবর্তন ছিল তার পরিশ্রম, তার সততা
এবং সেই সব রাতের ফল যখন সে ক্লান্ত হয়েও থেমে যায়নি। প্রথম দিন যখন সে কোম্পানির প্রধান কেবিনে বসল, সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। মনে সেই দিনগুলো এলো যখন সে ওই বাংলোতেই ঝাড়ু দিত। সেই চড়ের কথা মনে পড়ল যা রিয়া সবার সামনে মেরেছিল। সেই রাতের কথা মনে পড়ল যখন সে হাসপাতালের বেঞ্চে বসে বাবার চিন্তায় ডুবে থাকল, এবং সেই সিন্দুকের কথা মনে পড়ল যাতে সে নিজের বইগুলো বন্ধ করে রেখেছিল। সে চোখ খুলল, সামনে তার চেয়ার ছিল। সে তাতে বসে মনে মনে বলল, এই চেয়ার আমার পরিশ্রম আমাকে দিয়েছে, এবং এই পরিশ্রম দিয়েই আমি একে আরও এগিয়ে নিয়ে যাব। বিকাশ কাজ শুরু করলে পুরো কোম্পানিতে একটি নতুন প্রাণের সঞ্চার হল। সে সবার আগে সব কর্মচারীর সাথে আলাদা আলাদাভাবে কথা বলল, তাদের সমস্যা শুনল, তাদের পরামর্শ শুনল। যারা কাজ করা শ্রমিক ছিল তাদের সাথেও দেখা করল, এবং যারা বড় কর্মকর্তা ছিল তাদের সাথেও। মনোহরলাল প্রথমে কিছুটা অস্বস্তিতে ছিলেন যে ছেলেটিকে তিনি কোণে বসিয়েছিলেন সে আজ তার বস। কিন্তু বিকাশ তার সাথে কখনো চড়া গলায় কথা বলেনি, তার অভিজ্ঞতার সবসময় প্রশংসা করেছে। ধীরে ধীরে মনোহরলালও তার সাথে মন প্রাণ দিয়ে কাজ করতে লাগলেন। বিকাশ একটি নতুন নীতি তৈরি করল, যে কোম্পানিতে মালামাল কেনা এখন অনেকগুলো সোর্সের মাধ্যমে হবে, যাতে কারো একজনের ওপর নির্ভরতা না থাকে। সে শ্রমিকদের বেতন কিছুটা বাড়ালো এবং তাদের থাকার ব্যবস্থা আরও ভালো করল। তার বক্তব্য ছিল যে মানুষ খুশি হয়ে কাজ করে সে দ্বিগুণ কাজ করে। 3 মাসে কোম্পানির গতি বদলে গেল। 4 মাসে নতুন গ্রাহক আসতে লাগল। 6 মাসে বর্মা কনস্ট্রাকশন কোম্পানি দিল্লির সবথেকে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া কোম্পানিগুলোর মধ্যে গণ্য হতে লাগল। খবরের কাগজে নাম ছাপা হল, ব্যবসায়িক মহলে আলোচনা হতে লাগল যে বর্মা কোম্পানিতে এক নতুন ও অনন্য প্রধান এসেছে। এই দিনগুলোতেই বিকাশ তার পড়াশোনাও শুরু করল। সে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার জন্য ভর্তি হল। রোজ রাতে কাজ থেকে ফেরার পর সে ঘণ্টাখানেক পড়ত। মা শকুন্তলা রাতে জেগে তার জন্য চা বানিয়ে দিতেন। চন্দা কখনো কখনো তার সাথে বসে পড়ত আর বলত, ভাইয়া তুমি পড়লে আমারও পড়ার ইচ্ছা করে। পরীক্ষার দিন এলো। বিকাশ সেই পরীক্ষা কেন্দ্রে বসল যেখানে তার থেকে কম বয়সের ছেলে মেয়েরা ছিল। কিছু লোক তাকে অদ্ভুত নজরে দেখল, কিন্তু বিকাশের তাতে কোনো যায় এলো না। সে নিজের খাতা তুলল এবং লিখতে শুরু করে দিল। রেজাল্ট বেরোলে দেখা গেল বিকাশ দ্বাদশ শ্রেণী খুব ভালো নম্বরে পাশ করেছে। বর্মাজি যখন জানতে পারলেন, তিনি বিকাশকে ডাকলেন এবং বললেন, এবার আরও এগিয়ে যাও, কোম্পানি তোমার পড়াশোনার খরচ বহন করবে। বিকাশ ধন্যবাদ জানালো এবং সেদিন রাতে বাড়ি এসে মাকে জড়িয়ে ধরল। শকুন্তলার চোখে জল ছিল। তিনি ছেলের মাথায় হাত রাখলেন এবং বললেন, বেটা, তোর বাবা যদি আজ চলাফেরা করতে পারতেন তবে আজ নাচতেন। রঘুনাথ বিছানায় বসে শুনছিলেন, তার চোখ ভরা ছিল। তিনি ছেলেকে দেখলেন এবং শুধু এটুকুই বললেন, সাবাস বেটা। এরই মাঝে রিয়া আর বিকাশের মাঝখানের দূরত্ব ধীরে ধীরে কমে আসছিল। আগে রিয়া কেবল অফিসের কাজের সূত্রে বিকাশের সাথে দেখা করত, কিন্তু ধীরে ধীরে কথাবার্তা কাজের বাইরেও গড়াতে লাগল। কখনো সে অফিসে দেরি করে থেকে তার কাছে কোম্পানির পরিকল্পনা সম্পর্কে জানতে চাইত। কখনো বিকেলে চা খেতে খেতে দুজনে গল্প করত। একদিন রিয়া বিকাশকে জিজ্ঞেস করল, তোমার কখনো ভয় লাগে না? বিকাশ জিজ্ঞেস করল, কোন বিষয়ে? রিয়া বলল, এত বড় দায়িত্বের, এতগুলো মানুষের বোঝা নিজের কাঁধে তুলে নেওয়ার। বিকাশ এক মুহূর্ত ভাবল এবং বলল, ভয় তো লাগে, কিন্তু মা বলেন যে ভয় ততক্ষণই ঠিক যতক্ষণ তা তোমাকে ভাবতে বাধ্য করে। যখন তা তোমাকে থামাতে শুরু করে তখন তাকে হারাতে হয়। রিয়া তার দিকে তাকিয়ে থাকল। তার চোখে এক অদ্ভুত আর্দ্রতা ছিল। সে বলল, ইস, আমি যদি আগে তোমাকে সঠিকভাবে দেখতাম। বিকাশ ধীরে করে বলল, যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখন যা আছে তা যেন ভালো হয়। রিয়া সেদিন বাড়ি এসে অনেকক্ষণ নিজের ঘরে বসে থাকল। সে নিজের মনকে প্রশ্ন করল যে সে সারাক্ষণ বিকাশের কথা যে ভাবে এটা কি। আর যখন উত্তর এলো তখন সে হেসে দিল। এক সন্ধ্যায় বর্মাজির বাংলোতে একটি ছোট মিটিং ছিল। কাজ শেষ হওয়ার পর সবাই চলে যেতে লাগল। বিকাশও যাওয়ার জন্য উঠল। তখনই রিয়া বলল, বিকাশ একটু দাঁড়াও। বিকাশ থামল। বর্মাজিও সেখানে ছিলেন। রিয়া এক গভীর শ্বাস নিল। সে বাবার দিকে তাকালো। বর্মাজি চোখের ইশারায় রিয়াকে বললেন, বলো। রিয়া বিকাশের দিকে সরাসরি তাকিয়ে বলল, বিকাশ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। অনেকদিন ধরে মনের মধ্যে আছে। আগে আমি তোমাকে ভুল নজরে দেখতাম, তোমার গায়ের রং দেখতাম, তোমার দারিদ্র্য দেখতাম। কিন্তু এখন আমি তোমাকে দেখি, শুধু তোমাকে, তোমার পরিশ্রমকে, তোমার সততাকে, তোমার মনকে। আর যা আমি দেখি তা আমার খুব পছন্দ। বিকাশ চুপ ছিল। রিয়া আরও বলল, আমি জানি আমি তোমার সাথে খুব খারাপ করেছি। হয়তো তুমি আমাকে কখনো ওইভাবে দেখতে পারবে না,
কিন্তু আমি এই কথা মনে চেপে রেখে বাঁচতে পারতাম না। আর আমি তোমাকে এখন পছন্দ করতে শুরু করেছি। ঘরে নিস্তব্ধতা ছিল। বিকাশ এক দীর্ঘশ্বাস নিল। তারপর বলল, আজি, তুমি যা করেছিলে তা আমাকে কষ্ট দিয়েছিল, কিন্তু সেই কষ্টই আমাকে এগিয়ে যাওয়ার শক্তিও দিয়েছিল। আমি কখনো তোমাকে ঘৃণা করিনি। আর আজ তুমি যা, তা আগের রিয়ার থেকে অনেক আলাদা। রিয়ার চোখ ভিজে এলো। বিকাশ বলল, কিন্তু একটা কথা বলো, তুমি এসব ভেবেচিন্তে বলছো তো? কোনো তাড়াহুড়ো নেই তো? রিয়া বলল, অনেক ভেবেচিন্তে। বিকাশ প্রথমবার রিয়ার দিকে তাকিয়ে হালকা করে হাসল এবং বলল, তাহলে ঠিক আছে, আমরা মিলে এ বিষয়ে কথা বলতে পারি। বর্মাজি এক কোণে দাঁড়িয়ে এসব দেখছিলেন। তার চোখে জল ছিল, কিন্তু ঠোঁটে হাসি ছিল। পরের মাসগুলো খুব সুন্দর ছিল। বিকাশ আর রিয়া একে অপরকে জানল। রিয়া বিকাশের মা শকুন্তলার সাথে দেখা করল। শকুন্তলা তাকে দেখলেন এবং কিছু না জিজ্ঞেস করেই তার মাথায় হাত রাখলেন। সেই একটি স্পর্শে সেই সবকিছু ছিল যা রিয়া ছোটবেলা থেকে পায়নি। রিয়া শকুন্তলাকে বলল, মাতাজি, আপনি এমন এক ছেলে দিয়েছেন যা দুনিয়ায় খুব কম মেলে। শকুন্তলা বললেন, বেটি, এই ছেলে আমার নয়, ভগবানের দেওয়া। আমি কেবল তাকে সঠিক পথ দেখিয়েছি। রিয়ার চোখ ভিজে এলো। বিকাশ রিয়াকে চন্দার সাথে পরিচয় করিয়ে দিল। চন্দা প্রথমে রিয়াকে কিছুটা সতর্ক নজরে দেখল, কিন্তু যখন রিয়া তার পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করল আর তার কথাগুলো মন দিয়ে শুনল, তখন চন্দা সহজ হয়ে গেল। সে বলল, বৌদি, আপনি খুব ভালো। আর রিয়া এটা শুনে হেসে দিল। রঘুনাথের শরীর এখন অনেকটা ঠিক ছিল। তিনি ধীরে ধীরে হাঁটতে শুরু করেছিলেন। তিনি রিয়াকে দেখলেন এবং বিকাশকে বললেন, বেটা, এই মেয়েটি ভালো। এর চোখে এখন আর অহংকার নেই, বোধ আছে। একদিন বর্মাজি বিকাশকে ডাকলেন। তিনি আরও একটি খাম তার দিকে বাড়িয়ে দিলেন। বিকাশ সেটি খুলল। এবার তাতে লেখা ছিল যে বর্মা কনস্ট্রাকশন কোম্পানির মালিকানা সত্ত্ব বিকাশ কুমারকে অর্পণ করা হচ্ছে। বিকাশ কাগজটি পড়ে বর্মাজির দিকে তাকাল। বর্মাজি বললেন, বিকাশ, আমি এবার ক্লান্ত হয়ে গেছি। এই কোম্পানি আমি বানিয়েছিলাম, কিন্তু এটি সামলানোর অধিকার তোমার। তুমি একে বাঁচিয়েছ, তুমি একে বড় করেছ, এটি তোমার। বিকাশের চোখ ভিজে এলো। সে কাগজটি টেবিলের উপর রাখল এবং বর্মাজিকে বলল, বর্মাজি, এই কোম্পানি আমার হতে পারে, কিন্তু আপনি সবসময় এর আসল মালিক থাকবেন। আপনি সবসময় এখানে থাকবেন। বর্মাজি বিকাশকে জড়িয়ে ধরলেন। দুজনের চোখই সজল ছিল। আর তারপর সেই দিনটি এলো যার জন্য পুরো পরিবার অপেক্ষা করছিল। বিকাশ আর রিয়ার বিয়ের প্রস্তুতি শুরু হল। বর্মাজি বিয়ের সব ব্যবস্থা করতে চাইলেন, কিন্তু বিকাশ একটি কথা বলল, বর্মাজি, বিয়ে অবশ্যই ধুমধাম করে হবে, কিন্তু বিয়ের একটি অংশ আমাদের মহল্লাতেও হবে, যেখানে মা আছেন, বাবা আছেন, যেখানে আমি বড় হয়েছি। সেই মাটির ঋণ শোধ করতে হবে। বর্মাজি রাজি হয়ে গেলেন। বিয়ে দু জায়গায় হল। প্রথমে মহল্লায় একটি সাধারণ অনুষ্ঠান হল, যাতে প্রতিবেশী, ছোটবেলার সাথী আর মহল্লার সমস্ত মানুষ এলেন। সেই সুরেশ ভাইয়াও এলেন, যিনি কখনো বিকাশকে চাকরির পথ দেখিয়েছিলেন। মাস্টার দ্বারকা প্রসাদ এলেন। তার চোখ সারাক্ষণ ভিজেছিল। তিনি বিকাশকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বেটা, তুই আমার সমস্ত শিষ্যের মধ্যে সবথেকে বড় কাজ করলি। বিকাশ বলল, মাস্টার সাহেব, আপনি যে বীজ বুনেছিলেন তা আজ গাছ হয়ে গেছে। মহল্লায় সেদিন খুব আলো ছিল। মানুষ মিলেমিশে রান্না করল, মহিলারা গান গাইছিল, বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল। সেই বিয়ে কোনো রাজপ্রাসাদের বিয়ের চেয়ে কম ছিল না, কারণ তাতে মনের সম্পদ ছিল। তারপর দ্বিতীয় দিন বর্মানিবাসে একটি বড় অনুষ্ঠান হল, যাতে ব্যবসায়িক জগতের মানুষেরা এলেন। যেসব মানুষ আগে বর্মাজির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারাও এলেন। তারা বিকাশকে দেখল এবং মনে মনে বুঝে গেল যে এই ছেলেটি তাই করে দেখিয়েছে যা বড় বড় লোকেরা করতে পারে না। বিয়েতে শকুন্তলা আর চন্দা খুব ধুমধাম আর খুব নাচানাচি করল। শকুন্তলা সেদিন নতুন শাড়িতে ছিলেন। বিকাশ নিজে তার জন্য শাড়ি এনেছিল। শকুন্তলা যখন সেই শাড়ি পরে আয়নায় নিজেকে দেখলেন, তখন কেঁদে ফেললেন। তিনি ভগবানকে স্মরণ করে বললেন, ভগবান, তুমি অনেক কিছু দিলে, এই মায়ের এর চেয়ে বেশি আর কিছু চাই না। চন্দা সেদিন সব থেকে বেশি খুশি ছিল। সে নাচছিল, গান গাইছিল আর প্রত্যেককে বলছিল, আমার ভাইয়ার বিয়ে। সে রিয়ার হাত ধরে বলল, বৌদি, এখন আপনি আমাদের বাড়ির লোক হয়ে গেলেন। আর রিয়া শুনে তাকে জড়িয়ে ধরল। তার চোখ ভিজে এলো। রঘুনাথ সেদিন নিজে হেঁটে ছেলের কাছে এলেন। তার পা এখনো পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু তিনি লাঠি ছেড়ে ধীরে ধীরে হেঁটে বিকাশের কাছে পৌঁছালেন। তিনি ছেলের কপালে চুমু খেলেন আর কানে কানে বললেন, বেটা, আজ তোর দাদা বেঁচে থাকলে সব থেকে বেশি খুশি হতেন। বিকাশের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। যখন বিকাশ আর রিয়া একে অপরের হাত ধরল, তখন সেই মুহূর্তটি খুব বিশেষ ছিল।
রিয়া বিকাশের চোখে তাকিয়ে ধীরে করে বলল, আমাকে ক্ষমা করে দিও। বিকাশ বলল, ক্ষমার কোনো প্রয়োজন নেই। তুমি যা করেছিলে তা আমাকে ভাঙেনি, বরং গড়েছে। রিয়া জিজ্ঞেস করল, ভবিষ্যতে জীবন কেমন হবে? বিকাশ হেসে বলল, যেমন আমরা গড়ব, পরিশ্রম দিয়ে, সততা দিয়ে আর একে অপরের হাত ধরে, তেমনই হয়ে যাবে। আর সেই মুহূর্তে দুটি জগৎ এক হয়ে গেল। এক জগৎ যা দারিদ্র্য থেকে উঠেছিল, কষ্ট দিয়ে পার হয়েছিল আর পরিশ্রম দিয়ে তৈরি হয়েছিল। অন্য জগৎ যা প্রাচুর্যে বড় হয়েছিল, কিন্তু যে জগৎ অহংকার ছেড়ে মনুষ্যত্বকে বেছে নিয়েছিল। আর এই দুই জগতের মিলনে যে আলো ছড়ালো তা বলছিল যে আসল ঐশ্বর্য কখনো টাকায় হয় না। আসল ঐশ্বর্য থাকে মানুষের চরিত্রে, তার পরিশ্রমে, তার মনুষ্যত্বে আর সেই সব সম্পর্কে যা হৃদয় দিয়ে গড়া। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, যদি বিকাশের সফর আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে, যদি শকুন্তলার মমতা আর রঘুনাথের সাহস আপনাদের চোখ সজল করে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। এখানে প্রতিটা গল্প একটি শিক্ষা নিয়ে আসে, প্রতিটা সফর একটি নতুন শিক্ষা দেয়। নোটিফিকেশন বেল টিপতে ভুলবেন না, যাতে কোনো গল্প আপনাদের মিস না হয়ে যায়। আর কমেন্টে আপনারা নিজের এবং নিজের শহরের নাম লিখতে ভুলবেন না। আপনাদের সাথ আমাদের সবথেকে বড় শক্তি।